দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দানকারী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্টেট ডিপার্টমেন্টের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশিদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হয়, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধা দেওয়া হলে অভিযুক্তদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর হবে যুক্তরাষ্ট্র। বাধা প্রদানকারী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আসতে পারে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টি গত 3 মে ঢাকাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি। Free, fair, and peaceful national elections. Under this policy, the United States will be able to restrict the issuance of visas for any Bangladeshi individual believed to be responsible for or complicit in undermining the democratic election process in Bangladesh. This includes current and former Bangladeshi officials, members of pro-government and opposition political parties, and members of law enforcement, the judiciary, and security services. Actions that undermine the democratic election process include vote rigging, voter intimidation, the use of violence to prevent people from exercising their right to freedoms of association and peaceful assembly, and the use of measures designed to prevent political parties, voters, civil society, or the media from disseminating their views. The holding of free and fair elections is the responsibility of everyone. যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে সরকার চিন্তিত নয়, কারণ সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ বদ্ধপরিকর, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের সাপ্তাহিক ব্রিফিংয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটি জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এটা যুক্তরাষ্ট্রের কোনো স্যাংশন নয়। নির্বাচনের আগে পরে সহিংসতা করলে যে কেউ এই নিষেধাজ্ঞায় পড়তে পারে। বিএনপি নেতারাও সহিংসতা করলে ভিসা নিষেধাজ্ঞায় পড়ার সুযোগ আছে বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার কাতারের আমিরি দেওয়ানে হয় এই বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশে আরও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন একটি চুক্তি সই নিয়ে আলোচনা চলছে। কাতারের আমির প্রতিশ্রুতি দিয়েছেন, বন্ধু দেশ হিসেবে কাতার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে। এ কে আব্দুল মোমেন আরও বলেন, কাতারের আমিরের প্রতিশ্রুতি বাংলাদেশের জন্য বড় অর্জন। শীঘ্রই যে কোনো সময় নতুন চুক্তি সই হতে পারে। কাতারের আমির বলেন, বর্তমানে কাতারে প্রায় 3,70,000 জনশক্তি আছে, তারা কাতারের জন্য আশীর্বাদ। কাতার নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে, যেখানে বাংলাদেশিরা কাজ করতে পারবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ফাউন্ডেশনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল আউশাজ একাডেমি পরিদর্শন করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের ইকোনমিক ফোরামের আলোচনায় তিনি বলেন, বাংলাদেশে একসময় নির্বাচন ছিল জাস্ট এ গেম। তখন থেকেই গণতন্ত্র আর ভোটাধিকারের জন্য তার সংগ্রামের ইতিহাস তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বলেন, এখন যারা নির্বাচন নিয়ে কথা বলছে তাদের জন্মই হয়েছে মিলিটারি ডিটেক্টরের মাধ্যমে। কাতার ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিন আয়োজনের প্রথম অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্নোত্তরে বাংলাদেশের ইতিহাস আর এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, দীর্ঘ ঘাত প্রতিঘাতের পর বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে হাঁটছে, যদিও কোভিড মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সেটি বাধাগ্রস্ত হচ্ছে। Inflation rate went so high, the price of the fuel or fertilizer, food, everything gone up. অর্থনীতি ও জ্বালানির তীব্র সংকট মোকাবেলায় কি IMF এর ঋণ নিচ্ছে বাংলাদেশ? প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনেই নেওয়া হচ্ছে এই ঋণ। Taking IMF loan, it is not that our economy is very much suffering or just give a cushion to our economy and understanding that yes, we want to develop more, that's why. আসছে নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল প্রধানমন্ত্রীর কাছে। শেখ হাসিনা জানান, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে তিনিও আশাবাদী। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। I am here to ensure our people's voting rights, because people should decide who will run the country. It is people's power. So I want to ensure people's power. I am here not to grab power. Rather, I want to power our people that they should have their right
to choose their government. 8% আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যমান অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে বাংলাদেশ, জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। foreign policy is friendship to all, malice to none. So with everybody we have very good relationship. মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। Another thing. স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভালো অবস্থানের কারণে বাংলাদেশে বড় বিনিয়োগ করার আগ্রহ জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার কাতারের হোটেল অলডর্ফ অ্যাস্টোরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদির বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহ ও সৌদির অর্থনীতি পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আল ইব্রাহিম এই আগ্রহের কথা জানান। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এক ব্রিফিংয়ে তথ্য জানান। সৌদির দুই মন্ত্রী উদ্ধৃত করে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীল সরকার দেখে সন্তুষ্ট সৌদি আরব। ভৌগোলিক অবস্থান বিবেচনা করে রিয়াদ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশকে তাদের পণ্যের প্রধান আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি। বাংলাদেশে সৌদি বিনিয়োগ সহজ করবে, সব ধরনের বাধা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। নানা আয়োজনে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর খলিলুর রহমান। ফেস্টিভ্যালে উপস্থিত ছিল 1000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি। টরন্টোর স্থানীয় শিল্পীদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ থেকে যাওয়া অভিনেতা মীর সাব্বির, মজনুন মিজান, আরফান আহমেদ, কামাল হোসেন বাবর এবং নাট্য পরিচালক আল হাসান। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী কনক চাপা। অনুষ্ঠানটি সফল করার জন্য দর্শকদের ধন্যবাদ জানান বাংলাদেশ ফেস্টিভ্যালের কর্ণধার শহীদুল ইসলাম মিন্টু। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। যুক্তরাজ্যের ওল্ডহ্যামে প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে আয়োজন করা হয়েছে কনসুলার ক্যাম্প। ওল্ডহ্যাম এবং আশেপাশের বেশ কিছু শহরের প্রবাসীরা অংশ নেন এতে। রোববার স্থানীয় সময় সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত প্রায় শতাধিক প্রবাসী কনসুলার সেবা নেন। ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে ওল্ডহ্যামের OBA মিলেনিয়াম সেন্টারে করা হয় এই আয়োজন। সার্বিক তত্ত্বাবধানে ছিল UK-NRB সোসাইটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান, কাউন্সিলর আব্দুল জব্বার, মিজানুর রহমান মিজান সহ অনেকে। বাংলাদেশ সরকারের বিভিন্ন পরিষেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে এই ধরনের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। আপনারা জানেন যে ওল্ডহ্যামে হচ্ছে কি নর্থ ইস্ট এবং নর্থ ইংল্যান্ডের সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটির বসবাস। তো এই জায়গায় বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের একটা দাবি ছিল এবং আমি NRB সোসাইটি UK-কে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে এইখানে কনসুলার ক্যাম্প ওল্ডহ্যামে কনসুলার ক্যাম্প স্থাপন করতে তারা সহযোগিতা করেছে। কমিশনার সার্ভিস নিলাম আজকে, আমার কাছে খুব ভালো লাগছে। ভবিষ্যতে যদি এরকম হয় আরো ভালো হবে। উপকৃত হয়েছেন, আমরা চাই ধরনের আরো সার্ভিস প্রোভাইডিং করা। আর বাংলাদেশ হাই কমিশনকে ধন্যবাদ। কাতারের যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান SDH সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার। দেশটির আবা সালিল এলাকায় শুরু করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা শরীফ হোসাইন ও দেলার হোসেন। প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি এবং সেবা দিতে এই ধরনের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার ডক্টর মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শাহ আলম খান, আব্দুল কাদের, মোহাম্মদ সালাউদ্দিন, আশরাফুল ইসলাম, হামাদ আলী রাফিদ, আলী ইউসুফ, আব্দুর রহমান এবং হামাদ আবদুল্লাহ। মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র থাকার পরেও বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে এক প্রবাসী বাংলাদেশির লাশ। এর জন্য হাইকমিশনের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয় প্রবাসীরা। লাশ দাফনের আগে নিহত মোহাম্মদ শাওনের সব তথ্য হাইকমিশনের কল্যাণ সহকারীর কাছে পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ জানায় তার পরিবার। এদিকে হাইকমিশনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মিশনের লিগ্যাল অ্যাডভাইজারকে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য। নিহত মোহাম্মদ শাওন কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুরের হাটচান্দিনা গ্রামের বাসিন্দা। গেল বছরের অগাস্টে 5 তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। ভর্তি করা হয় কুয়ালালামপুরের একটি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় চলতি বছরের মার্চে ICUতে মৃত্যু হয় তার। পরে 15 এপ্রিল বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় তার মরদেহ। 2015 সালে জীবিকার তাগিদে মালয়েশিয়া যান শাওন। ইতালির ভেনিসে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনীয় সাংস্কৃতিক সন্ধ্যা। নরসিংদী ফাউন্ডেশনের উদ্যোগে ভেনিসের সান জুয়েলানো পার্কে হয় এই আয়োজন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের সদস্যদের সাথে অংশগ্রহণ করে সর্বস্তরের প্রবাসীরা। দিনভরের আয়োজনে আড্ডায় মেতে ওঠে সকলে।
রাখা হয় নানা পদের দেশীয় খাবারের আয়োজন। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় শিল্পীদের সাথে গান পরিবেশন করেন বাংলা মিউজিক স্কুলের শিক্ষার্থীরাও। অনুষ্ঠান পরিচালনা করেন বিল্লাল হোসেন, মোস্তাক আহমেদ এবং সুমন সরকার। যুক্তরাজ্যের ওল্ডহ্যামে সংবর্ধনা দেওয়া হয়েছে নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল জব্বারকে। নবমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি। নর্থ ওয়েলস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে করা হয় এই আয়োজন। কেনারফনের স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাহানুর রাজা, উপস্থাপনা করেন সৈয়দ সাদেক আহমেদ, ক্রেস্ট প্রদান করেন রোকসানা রাজা। বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মুকিত খান, আব্দুল মালিক, মনসব আলী, আব্দুল সালাম, আজাদ উদ্দিন এবং সুলতান খান। সভায় বক্তারা কাউন্সিলর আব্দুল জব্বারের ওল্ডহ্যাম কমিউনিটিতে অবদানের কথা তুলে ধরেন। ভারতের সাথে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে ব্যবসা বাণিজ্যে ক্ষতির শঙ্কাও জানান তিনি। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন এবং জুলাইয়ে ভারতের ক্ষমতাসীন বিজিবির আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল দেশটি সফর করবে বলে জানান ওবায়দুল কাদের। শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি এক দফা বাস্তবায়ন করতে চায় কিনা সে প্রশ্নও রাখেন তিনি। স্থলবন্দর নির্মাণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বারোয়ারহাট হেয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পাশে রেখে সড়ক ভবন থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বাংলাদেশের যোগাযোগ খাতে ভারতের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন ওবায়দুল কাদের। বলেন, দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে অনেক দূর এগিয়ে যাবে। মুখ দেখাদেখি বন্ধ করলে এবং সম্পর্কও খারাপ করলে কখনো আমরা সামনের দিকে এগোতে পারবো না। আপনারা যদি সেভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আমাদের দূরে যাওয়ার দরকার নেই। সেপ্টেম্বরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবারও ভারত সফরে যাবেন। ভারত থেকে বিজেপি ইনভাইট করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দলকে। আমরা আশা করছি জুলাই মাসে। পরে সাংবাদিকদের সাথে আলাপে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়কের দেয়া বক্তব্যের প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ বিষয়ে বিএনপি নেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাদের নেতারা যেটা রাজশাহী থেকে যেটা বলেছে সেটা বিএনপিরই কথা। বিএনপি বলছে তারা 10 দফা 27 দফার দরকার নেই, তারা 1 দফা আসছে। এখন আমরা তাহলে কি বুঝে নেব যে তাদের 1 দফা শেখ হাসিনাকে হত্যার দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো, এটাই কি তাদের 1 দফা? এ সময় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। জানান, বিএনপি দলীয় পরিচয় গোপন করে সব সিটি নির্বাচনের প্রার্থী দিয়েছে। তাদের প্রার্থী আছে, পরিচয়টা গোপন করা, ধানের শীষ গোপন করে তারা প্রার্থী দিয়েছে। তো এরকম প্রার্থীও আছে তাদের বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে। কাজেই তাদের রূপটা তো বোঝা, স্বরূপে তারা উন্মোচিত হবে, এটাই হলো ইলেকশনে, সেটাই প্রমাণ। মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপি পুলিশ সংঘর্ষের প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। চোরাচালানের ঘটনায় বাদী হয়ে মামলা করতে পারবে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সংস্থাটির ওপর এই বিষয়ে দেয়া নিষেধাজ্ঞাদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এস.এম. কুদ্দুস জামান এবং বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে স্থগিতাদেশটি প্রত্যাহার করে। তবে সংস্থাটির ফৌজদারি মামলা করার এখতিয়ার নিয়ে জারি করা রুল বহাল রাখা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের একই বেঞ্চ স্থগিতাদেশটি দিয়েছিলেন। 2022 সালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করে বিজিবি। ওই ঘটনার দিনই বিশেষ ক্ষমতা আইনের ধারায় আসামিদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে আখাউড়া রেলওয়ে থানায় মামলা করে বিজিবি। ওই মামলার তদন্ত শেষে পুলিশ চার্জশিট দিলে আমলে নেয় আদালত। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ব্রাহ্মণবাড়িয়ার আদালত। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন আসামি কামরুজ্জামান।
1974 সালে বিশেষ ক্ষমতা আইনের আওতায় কোনো বিজিবি সদস্য কর্তৃক কোনো মামলা দায়েরের বিষয়ে স্থগিতাদেশ প্রদান করে। মাননীয় বিচারপতি জনাব এস এম কুদ্দুজ্জামান এবং বিচারপতি শাহেদ নুরুদ্দিনের আদালত আজকে বসার সাথে সাথে তিনি মেনশন আওয়ারে তিনি নিজে থেকেই এই স্থগিতাদেশ যেটা দিয়েছেন ইতিপূর্বে মামলা দায়েরের ক্ষেত্রে বিজিবি সদস্য কর্তৃক সেটি তিনি প্রত্যাহার করে নেন। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।